প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 8 নম্বর স্কুলের পেজ নম্বর 304, সেখানে গ্রুপ ABC এবং এই যে 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা এই 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে দেখো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 13টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 13 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। একের দাগে 1 দেখো কি বলা হয়েছে, একটি খড়ের চালের বাড়ির উপর দিয়ে তীব্র বেগে বাতাস বইলে বাতাসের জন্য খড়ের চালের ওপর প্রযুক্ত বল হয়। তাহলে কোথায় হবে? এটা হবে উপরের দিকে। পরবর্তী প্রশ্ন কি, একটি বস্তু অবাধে উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো, তাহলে সেটা হবে ত্বরণ, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, একটি বলকে কয়টি উপাংশে ভাগ করা যায়, তাহলে সেটা হবে কি যে কোনো সংখ্যক, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোনো গ্যাসকে আবদ্ধ পাত্রে রেখে চাপ প্রয়োগ করলে গ্যাসটি গরম হয়ে যায়, অপশান সি। এরপরে আছে সেটা হলো শব্দ যে মাধ্যমের মধ্য দিয়ে যায় তার ঘনত্ব বেশি হলে সেটা কি হবে, তাহলে তার প্রাবল্য বাড়ে। পরবর্তী প্রশ্ন, ধাতুর আপেক্ষিক তাপ নির্ভরশীল। ধাতুর আপেক্ষিক তাপ নির্ভরশীল, সেটা হবে ধাতুর উপাদানের ওপর। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, ধাতুর উপাদানের ওপর। পরবর্তী প্রশ্ন, মৌলের স্বকীয় ধর্ম হলো পরমাণু ক্রমাঙ্ক, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, 1.8 গ্রাম জলে নিউট্রনের সংখ্যা প্রায়, এটা তোমাদের হবে অপশান এ, অর্থাৎ 4.016 × 10⁻20, 4.01 নয়, 4.818 × 10⁻23। তাহলে এখানে অপশান তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন কি, সাধারণ লবণকে জলে দ্রবীভূত করলে কি হবে? এটা হবে তোমাদের দ্রবণের দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে। আর একটা তোমাদের দেখো এখানে দ্রবণের গলনাঙ্ক কমে, এটাও হতে পারে। তো এই প্রশ্নটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। তো আমার মনে হয় এটা বি বা সি যে কোনো একটা হবে, বি উত্তর হলেও হতে পারে, সিও হতে পারে, তোমরা একবার দেখে নিও। পরবর্তী প্রশ্ন কি আছে, H2SO4 কে শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়, সেটা BaCl2। পরবর্তী প্রশ্ন, কর্পূর ও বালির মিশ্রণকে নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে পৃথক করা যাবে, তো সেটা এখানে হবে ঊর্ধ্বপাতন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, যে ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাহলে কোনটা ব্যবহৃত হবে, সেটা হবে আয়নমুক্ত জল। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, একটি দ্রবণের পিএইচ এর মান 10.3, দ্রবণটি কি প্রকৃতির, তাহলে দেখো এটা হবে ক্ষারীয়। 7-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারীয়, 7-এর থেকে কম হলে তাহলে সেটা আলমিক। তাহলে দেখো 7-এর থেকে বেশি 10.3, তাহলে এটা ক্ষারীয় হবে। তাহলে এখানে এমসিকিউর প্রশ্নগুলো ছিল এগুলো। তার পরবর্তী প্রশ্ন কি আছে, গ্রুপ বি, সেখানে যে প্রশ্নগুলো আছে 23টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে, 23 নম্বর। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করবো পরবর্তী পেজে। দেখো প্রথম যে প্রশ্ন আছে এখানে সেটা বলা আছে, একটি বল জলে ভাসলে বল এর আপাত ওজন কত হবে। তাহলে একটি বল জলে ভাসলে তার উপর প্রবলতা বল কাজ করে, প্রবলতা বলের মান বস্তুর ওজনের সমান হয়, সুতরাং বলের আপাত ওজন 0 হয়। পরবর্তী প্রশ্ন কি, এটা হবে উষ্ণতা বাড়লে পদার্থের স্থিতিস্থাপকতা কিরূপ পরিবর্তন ঘটে। তাপমাত্রা বা উষ্ণতা বাড়লে পদার্থের স্থিতিস্থাপকতা সাধারণত হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, একটি গতিশীল বস্তুর দ্রুতি ও বেগ কোন ক্ষেত্রে এক হয়। তাহলে একটি গতিশীল বস্তুর দ্রুতি ও বেগ সমান হয় যখন বস্তুটি একটি সরল রেখায় একই দিকে গতিশীল থাকে। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। পরবর্তী প্রশ্ন কি, ফার্মি ও মিটারের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে 1 ফার্মি = 10⁻15 মিটার। সত্য বা মিথ্যা লেখো। স্থিতিশক্তি সেটা আমাদের বলা আছে, এটা ½ k × x²। হ্যাঁ, সমীকরণে এটা তোমাদের এটা বলা আছে, দেখো এটা কে হবে, এটা 8 নয়। প্রশ্ন তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো এখানে এটা কে হবে, কে এর মাত্রিয় সংকেত, এটা কে, তাহলে কে এর মাত্রিয় সংকেত, এটা সত্য না মিথ্যা। তো দেখো এটা তাহলে কি হবে, বিবৃতি মিথ্যা হবে। পরবর্তী প্রশ্ন কি, বলা আছে পদার্থের ঘনত্ব 13.6
গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 1 লিটার পারদের ভর কত? তাহলে পারদের ঘনত্ব এত, 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, ভর সমান সমান ঘনত্ব ইন্টু আয়তন, সেখানে ঘনত্ব বসালাম ইন্টু আয়তন, তাহলে গুণ করলে কত হবে? 13.6 কেজি। তাহলে 1 লিটার পারদের ভর কত? 13.6 কেজি। অথবা দিয়ে প্রশ্ন ছিল 1 ক্যারেট সমান সমান কত মিলিগ্রাম? তাহলে 200 মিলিগ্রাম। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর ভরবেগ আছে অথচ শক্তি নেই, এরূপ কি সম্ভব? সেটা লিখবে, এটা সম্ভব নয়, কারণ নয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির পরিবর্তন কীরূপ? তাহলে পতনশীল বস্তুর ক্ষেত্রে তার স্থির শক্তির হ্রাস হয় এবং গতিশক্তির বৃদ্ধি হয়, তবে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে বায়ুর ঘর্ষণ উপেক্ষা করলে। পরবর্তী প্রশ্ন কি, একটি ফাঁকা লরি ও একটি মাল বোঝাই লরি একই গতিবেগে গতিশীল, কার গতিশক্তি বেশি? তাহলে একটি ফাঁকা লরি এবং একটি মাল বোঝাই লরি একই গতিবেগে গতিশীল, মাল বোঝাই লরির যে ভর সেটা বেশি হবে। সে যেহেতু গতিশক্তি হচ্ছে ভর এবং বেগের উপর নির্ভর করে, সেটা সূত্র এটা, তাই মাল বোঝাই লরির গতিশক্তি বেশি হবে। শব্দ কী ধরনের তরঙ্গ? এটা হবে যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা হয় ল্যামডা হয়, তবে বায়ুমাধ্যমের পরপর দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব হবে। তাহলে দূরত্ব এটাই হবে, ল্যামডাই হবে। দেখো প্রশ্নটা একবার তোমাদের দেখিয়ে দিই, মানে টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটা। তাহলে কি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, তবে বায়ু মাধ্যমে পরপর দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা ল্যামডা। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। লিনতাপ বস্তুর অবস্থান পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন নয়। তাহলে এটা সত্য বলা আছে। এসআইতে জুল তুল্যাঙ্কের মান কত? 4.1। আচ্ছা, এসআইতে জুল তুল্যাঙ্ক এর মান হলো 1, কারণ 1 ক্যালোরি সমান 4.186 জুল। এর পরবর্তী প্রশ্ন কি, 1 AMU এর গ্রামে প্রকাশিত মান কত? সেটা এটা। শূন্যস্থান পূরণ করে 0.5 মোল ক্যালসিয়াম পরমাণুর ভর কত? 20 গ্রাম। অথবা দিয়ে প্রশ্ন, দুটি বেলুনের একটিতে এতটি H2 অণু এবং অপরটিতে 2 মোল H2 আছে, কোন ক্ষেত্রে অণু সংখ্যা বেশি? কোনো মৌলের পরমাণুতে 3টি ইলেকট্রনীয় কক্ষপথ এবং সর্বশেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে, ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে দেখো প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, এবং আমাদের যেটা বলা আছে দেখো 3টি কক্ষ আছে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় K শেল, L এবং M 3টে শেল থাকবে। তাহলে লাস্টের সাথে 7টা কখন হবে? যখন প্রথমটা পূর্ণ হবে 2 দিয়ে, তারপরটা 8টা দিয়ে পূর্ণ হবে, তার পরবর্তীতে বাকিটা থাকবে পরেরটায়, তাহলে 7টা যাবে। তাহলে 8 আর 2 10-এর সাথে 17টা, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা কত? 17টা। তা যেহেতু একটি নিরপেক্ষ পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা তার পরমাণু ক্রমাঙ্কের সমান হয়, তাই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 17। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন 15টা, সেটা বলা আছে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কোন ক্ষেত্রে একই হতে পারে, সেটা লিখবে। এবং পরবর্তী প্রশ্ন, দর্পণ নিউক্লিয়াস বলতে কী বোঝো? দুধ, রক্ত, আইসক্রিম ও ইউরিয়া জল, এদের মধ্যে কোনটি কোলয়েডীয় নয়? তাহলে হবে ইউরিয়া জলটা কোলয়েডীয় নয়। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, সত্য বা মিথ্যা লেখো। কোলয়েড দ্রবণ একটি সমসত্ব দ্রবণ, এটা মিথ্যা। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম থায়োসালফেটের দানাকে উত্তপ্ত করলে ড্যাশ দ্রবণ উৎপন্ন হয়? তাহলে হবে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন, আমি একটি কেলাসাকার কঠিন পদার্থ, বাতাস থেকে আমি জলীয় বাষ্প শোষণ করে সেই জলে দ্রবীভূত হই, বলো আমি কে? তাহলে সেটা কি হবে? এটি একটি আর্দ্রতা শোষণকারী পদার্থ। তো দেখো একটি সাধারণ উদাহরণ তোমরা এটা লিখতে পারো। পরবর্তী বা যা রাসায়নিক সংকেত এটা, এবং ক্যালসিয়াম ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড ও এই ধরনের পদার্থ। তোমরা একটা উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন কি, মিল্ক অফ ম্যাগনেসিয়া এর মূল উপাদান কি? সেটা লিখবে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া এর মূল উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, এটা উষ্ণতা, ঠিক করবে স্পেলিং। উষ্ণতা বৃদ্ধিতে পিএইচ এর কিরূপ পরিবর্তন হয়, সেটা লিখবে। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? H2O এবং CCl এর মিশ্রণ কি পদ্ধতি দ্বারা পৃথক করা যায়, সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো। জলে কোন আয়ন উপস্থিত থাকলে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়, সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি? গ্রুপ সি। সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 15টা প্রশ্ন 2 নম্বর করে আছে, 30 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে প্রশ্নগুলো দেখো। প্রথমে প্রশ্ন 3 দাগের 1 বলা আছে, জলে একখণ্ড কর্পূর ফেললে তাকে ইতস্তত নড়াচড়া করতে দেখা যায় কেন? লিখবে কর্পূর জলে দ্রবীভূত হয় এবং যে স্থানে জলে দ্রবীভূত হয় সেখানকার জলের পৃষ্ঠটান হ্রাস পায়। যে স্থানে কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে জলের পৃষ্ঠটান বেশি হ্রাস পায়, এবং যে স্থানে কম দ্রবীভূত হয় সেই স্থানে জলের পৃষ্ঠটান কম হ্রাস পায়। জলের এই অসম পৃষ্ঠটানজনিত কারণে কর্পূরের ওপর একটি অসম বল ক্রিয়া করে, ফলে কর্পূর এলোমেলোভাবে জলের ওপর নড়াচড়া করে।
এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে আছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক ও পীড়ন দুটি আলাদা রাশি, তবুও তাদের একই হয় কেন, একক একই কেন, সেটাই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন 2 প্রশ্ন বলা আছে, দেখো প্রদত্ত চিত্র দুটির ক্ষেত্রে এই W1 এবং W2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সেটা তোমরা লিখবে এই অবধি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 3 প্রশ্ন দেখো কি বলা আছে, একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে, অথবা দিয়ে প্রশ্ন লম্বন ত্রুটি কি, এটি কীভাবে দূর করা সম্ভব, দড়ি টানাটানি খেলায় শক্তিশালী দলের কাছে দুর্বল দলটি পরাজিত হলো, এক্ষেত্রে কোন দলটির কাজ করেছে বোঝায়। X ভরের একটি বুলেট X ভরের একটি কাঠের ব্লককে V বেগে আঘাত করে ব্লকটির মধ্যে প্রবেশ করলো, সংঘর্ষের পরে ওই সংস্থার বেগ কত হবে সেটা লিখবে। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, M1 ও M2 ভর বিশিষ্ট দুটি বস্তু কণার গতিশক্তি সমান, তাদের ভরবেগের অনুপাত কী, অথবা দিয়ে প্রশ্ন, এক ব্যক্তি একটি কুয়ো থেকে 25 বালতি জল তুলতে 10 মিনিট সময় নেয়, অপর এক ব্যক্তি ওই কুয়ো থেকে একই বালতি দিয়ে 15 মিনিটে 40 বালতি জল তোলে, কারণ কার ক্ষমতা বেশি, সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, একটি শব্দ উৎসের কম্পাঙ্ক 20 হার্জ হলে এর পর্যায়কাল কত, প্রদত্ত বেগ সময় রেখাচিত্র থেকে একটি কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সেটা আমরা করবে। এখানে তাহলে এই অবধি লিখবে 19 হলো। পরবর্তী যেটা আছে দেখো, এখানে আমাদের কি আছে যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, এটা মধ্যবর্তী দূরত্বটা বার করলাম আমরা, উচ্চতা, তাহলে সেটা আমাদের এই কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে এত। পরবর্তী প্রশ্ন কি, জলপ্রপাতে জলের উষ্ণতা উপরের থেকে নিচে বেশি কেন, সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, শিশির জমার প্রয়োজনীয় শর্তগুলি লেখো, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, স্থির বায়ু, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য এবং তাপের কুপরিবাহী বস্তুর সান্নিধ্য। তারপরে প্রশ্ন যেটা আছে, আইসোবারদের প্রকৃত ভর কি, সমান যুক্তিসহ লেখো। অথবা দিয়ে প্রশ্ন, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ানগুলি যে বল দ্বারা আবদ্ধ থাকে তার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, 1 মোল NO অণু ও 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি ভারী গণনা করো। তারপরবর্তী প্রশ্ন, 16 গ্রাম মিথেন, এটা CH4, 16 গ্রাম মিথেন ও 16 গ্রাম অক্সিজেনে উপস্থিত অনুপাত নির্ণয় করো, সেটা তাহলে এটা হবে কত, অনুসংখ্যা কত হবে 2:1। পরবর্তী প্রশ্ন কি, দুটি টেস্ট টিউবের একটিতে সম্পৃক্ত অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে, এদের কীভাবে শনাক্ত করবে। অথবা দিয়ে প্রশ্ন, উদাহরণসহ বিস্তার মাধ্যমে বিস্তারিত দশা কী লেখো। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম এর সঙ্গে Mg এর সঙ্গে অতি শীতল 1% HNO3 এর বিক্রিয়ায় কী ঘটবে সমীকরণ সহ লেখো, তাহলে সমীকরণটা এখান থেকে তোমরা লিখবে। তার পরবর্তী প্রশ্ন কি, সেটা আছে অম্লবৃষ্টি সৃষ্টির বিক্রিয়াগুলি লেখো এবং পরিবেশের ওপর প্রভাব কী, তাহলে পরিবেশের উপর প্রভাব এবং অম্লবৃষ্টি সৃষ্টির বিক্রিয়াগুলি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আংশিক পাতন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি উল্লেখ করো, তাহলে এটা হবে। এর পরের প্রশ্নে, পাতন পদ্ধতিতে দুটি তরলকে পৃথক করতে হলে তরল দুটির বৈশিষ্ট্য কীরূপ হওয়া প্রয়োজন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিটি জলের আর্সেনেট ও ফ্লোরাইডকে অনেকটাই দূরীভূত করে, ওই পদ্ধতিতে ব্যবহৃত যৌগটির নাম লেখো, সেটা ব্যবহৃত যৌগ লিখবে এবং এটা লিখবে। পরবর্তী প্রশ্ন, আয়ন বিনিময়কারী রেজিন পদ্ধতি দ্বারা কোন ধরনের ক্ষরতা দূরীভূত হয়, রেজিন স্তম্ভ থেকে নির্গত জলে কী কী আয়ন থাকে, সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, দীর্ঘদিন ব্যবহারের পর কর্মদক্ষতা হ্রাস পেলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে কীভাবে পুনরুদ্ধার করা যায়, সেটা লিখবে। তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল, আমরা গ্রুপ A, B এবং C এই 3 বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের 8 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।